সময় দুপুর 1:30। শাহবাগ ছেড়ে আন্দোলনরত প্রশার্থীদের যাত্রা যমুনা অভিমুখে। ডক্টর ইউনূসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতের। এই মুহূর্তে ভারত যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যদি সত্যি সত্যি তারা বাংলাদেশের বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে, তাহলে পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। দ্রুত ভেঙে যেতে পারে বাংলাদেশ। রংপুর, সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে ঢাকার আতঙ্ক ক্রমশ বাড়ছে। ইউএস কমান্ডো নেভি সিল প্রবেশ করেছে বাংলাদেশে। এখন নির্বাচন যদি হয় সামনে এবং নতুন সরকার আসে এবং এই ভাতের নিরাপত্তা দিতে না পারে, নির্বাচনের নিরাপত্তা গ্যারান্টি দিতে না পারে, লিখে রাখেন 100% নিশ্চিত এই ব্যর্থতায় পা দিয়ে আওয়ামী লীগ ফিরবে, কেউ ঠেকাইতে পারবে না। তারেক রহমান প্রত্যাবর্তন পরবর্তী বাংলাদেশে কড়া নজর রাখছে ভারত। এটা আওয়ামী লীগের জন্য যে একটা ভালো কিছু হতে যাচ্ছে, অফিসিয়াল স্টেটমেন্ট সেটি কিন্তু বলে। আজকে যদি বিএনপি দাবি করে যে না আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, তাহলে কিন্তু সিনারি অন্যরকম হয়ে যাবে। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার হুমকি দিয়ে বলেন বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে। আয়োজকরা বলছেন পরিস্থিতি খারাপ করা হলে যমুনা ঘেরাও করা হবে। শেখ হাসিনা কোন কোন পয়েন্টে মনে করছেন যে তার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই ব্যাপারগুলো তার ভুল হয়েছে এবং তার ভুলের খেসারতটা এখন দিতে হচ্ছে এবং তিনি সেই ভুলগুলো কাটিয়ে উঠতে চাইছেন। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেশে আসার ঘোষণা দেয়, তারপর থেকেই কিন্তু বিভিন্ন বিশ্লেষক বলার চেষ্টা করছিলেন যে ভারতকে মুচলেকা দিয়েই, অর্থাৎ ভারতের গ্রিন সিগন্যালেই তারেক রহমান দেশে ফিরছেন। দর্শক মন্ডলী, দেশে ফেরার পরই তিনি কিন্তু 300 ফিট রাস্তায় একটা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেখানে তিনি একটা ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণের পুরোটাতেই তিনি ভারতের বিরোধিতা করে, আওয়ামী লীগের বিরোধিতা করে কোনো বক্তব্য দেননি। দর্শক মন্ডলী, এরই প্রেক্ষিতে এখন অনেকেই বলার চেষ্টা করছেন যে তাহলে সত্যি সত্যি ভারতের শর্ত মেনেই তারেক রহমান দেশে ফিরেছে এবং তারেক রহমান আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চলেছে, শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চলেছেন, যেমনটা করেছিলেন তার শহীদ বাবা সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান। দর্শক, আপনার কাছে কি মনে হয়, জনাব তারেক রহমানই কি আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চলেছেন কিনা, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। এই মুহূর্তে ভারত যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যদি সত্যি সত্যি তারা বাংলাদেশের বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে, তাহলে পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। এমনকি এটা একটা বড় ধরনের যুদ্ধের পূর্বাভাস হিসাবেই আমরা দেখছি। প্রথমত আপনাকে বুঝতে হবে সার্জিক্যাল স্ট্রাইক বা যুদ্ধের ভাষায় এই সার্জিক্যাল স্ট্রাইক কি, এর গুরুত্ব কতটুকু, আর এতে কোনো একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশ কিভাবে লড়াই করে এবং পরিণতি কোন দিকে যায়। সার্জিক্যাল স্ট্রাইক হলো এক ধরনের সুনির্দিষ্ট সামরিক অভিযান, অর্থাৎ যেখানে শত্রুপক্ষের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে, যেমন হতে পারে একটা জঙ্গি ঘাঁটি, অস্ত্রাগার, অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনি দেখেন তাদের যেই বিদ্যুৎ ক্যাপাবিলিটি, গ্যাস চেম্বারগুলো অথবা গ্যাসের যেই ক্ষেত্রগুলো, এরকমভাবে নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করে আপনার হামলা চালানো হয়। আর যার মূল উদ্দেশ্য থাকে ন্যূনতম বেসামরিক ক্ষয়ক্ষতি, অর্থাৎ বেসামরিক জনগণের যেন ক্ষয়ক্ষতি না হয়, আর হলেও সেটা যেন একদম ন্যূনতম পর্যায়ে থাকে, বা কোলাট্রাল ড্যামেজ। আর শুধুমাত্র সেই টার্গেটেড জিনিসটাকেই ধ্বংস করা, ক্ষতিগ্রস্ত করা, গুড়িয়ে দেওয়া, অর্থাৎ মূল লক্ষ্য থাকে সার্বিক যুদ্ধ না, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে টার্গেট করে। হতে পারে এটা বাংলাদেশের কোনো একটা ক্যান্টনমেন্ট, হতে পারে আমাদের সীমান্তবর্তী বিজিবির কোনো ঘাঁটি, হতে পারে কোনো একটা নির্দিষ্ট শহরের কোনো একটা নির্দিষ্ট বাড়ি, অথবা যে কোনো কিছু। বুঝতে পারছেন, সার্জিক্যাল স্ট্রাইকটা হচ্ছে সার্বিক যুদ্ধ না, তবে যুদ্ধেরই একটা পূর্বাভাস। এটি একটি সীমিত আকারের অত্যন্ত নির্ভুল এবং কৌশলগত হামলা, যা কোনো বড় আকারের যুদ্ধের দিকে না গিয়ে নির্দিষ্ট শত্রুর ক্ষতি সাধনের জন্য পরিচালিত হয়। যেমনটি ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনী অতীতে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে। আবার আপনি ধরেন ইসরায়েল মাঝে মাঝে এই ধরনের অভিযান চালায় ইরান সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে। এখন হঠাৎ করে কেন বাংলাদেশে এই সার্জিক্যাল স্ট্রাইকের আলোচনা আসছে? গতকালকে আমাদের গণমাধ্যম, প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় যে নিউজটা আসছে, বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা। বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর সাথে বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া
তারা এই আহ্বান জানিয়েছেন মোদী সরকারকে। বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতাদের এমন মন্তব্যে বিতর্ক আরো উস্কে গেল। সীমান্তে উত্তেজনা এবং সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা তারা যেই বক্তব্য দিচ্ছেন, আসলে এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই ফলাফল বয়ে আনবে না। আপনার বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার তারা সহ শুভেন্দু অধিকারী, যিনি প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ বক্তব্য করেন, তাদের বক্তব্য ছিল এটা যে ডক্টর ইউনূসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতের। কূটনৈতিক সমাধানের বদলে বিতর্ক এবং উস্কানি বেশি শোনা যাচ্ছে বলে তারা মনে করছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে এই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। অসীম সরকার প্রকাশ্যে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে তার সরকারকে। তার বক্তব্য, যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেভাবে বাংলাদেশেও অভিযান করুক ভারত সরকার। অর্থাৎ 2016 সালে পাকিস্তানের সাথে আপনার যে সীমান্তবর্তী এরিয়া, সেখানে একটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়েছিল ভারত এবং তাতে তারা সফল হয়েছিল। সো এই বিধায়করা মনে করছেন বা এমপিরা মনে করছেন তেমন একটা স্ট্রাইক বাংলাদেশে দেওয়া দরকার। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক। আপনার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এখনই উচিত বাংলাদেশকে আর বাড়তে না দেওয়া, এখনই সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার। অর্থাৎ ভারত চাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারত বিরোধী যে সকল বক্তব্য, ভারতের সার্বভৌমত্ব বিরোধী যে বক্তব্য, সকল কিছুকে তারা খুবই সিরিয়াস নিচ্ছে। আর এই মুহূর্তে জনাব তারেক রহমানের ফেরাতে কিছুটা স্বস্তি ফিরলেও ভারত বাংলাদেশের ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না। কারণ এই সরকারের সময় বিভিন্ন সময় পাকিস্তানের বিভিন্ন ঊর্ধ্বতন জেনারেলরা যখন বাংলাদেশ সফর করছেন, তখন ভারত মনে করছে তাদের যে 7 সিস্টার্স, তাদের যে শিলিগুড়ি করিডোর, বিভিন্নভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান বড় কোনো ঘটনা ঘটাইতে পারে। আর ওই রকম ঘটনা ঘটানোর আগেই উচিত ভারতের একটা সার্জিক্যাল স্ট্রাইক করা, যেন বাংলাদেশের শিক্ষা হয়। এখন ভারত চাইলেই কি এটা করতে পারে? সার্জিক্যাল স্ট্রাইক দিলে আমাদের কিচ্ছু করার থাকবে না। এই মুহূর্তে আমাদের সাথে অন্য কোনো দেশের প্রতিরক্ষা চুক্তি নাই যে ওই দেশ আমাদের পক্ষে এসে লড়াই করবে। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় না ভারত এই ধরনের পদক্ষেপ নিবে। তবে আমি জানি না যে নির্বাচনের আগে আসলে কোনো রকম অশুভ ঘটনা ঘটে কিনা। এই গণঅভ্যুত্থানটা হাসিনাকে সরিয়ে দেয়া, হাসিনাকে মেরে ফেলা বা হাসিনাকে সরিয়ে দেওয়ারই একটা প্ল্যান ছিল। কোটা, মেধা এগুলো ছিল জাস্ট একটা ড্রামার পার্ট। মুগ্ধ, আপনাদের মনে এই প্রশ্নটি এখন আর আসে কিনা? মুগ্ধ, হ্যাঁ, আমি তো এই কথা বলতেছি। মুগ্ধকে যে গুলি করা হয়েছে, আবু সাইদকে যে গুলি করা হয়েছে, এইটা ছিল মেবি মেটিকুলাস ডিজাইন, মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা। কারণ এই মাত্র দেখলাম মুগ্ধকে পানি বিলাচ্ছে, এই মাত্রই গুলি। কারণ এই ভিডিওটা সবাই দেখছিল। আচ্ছা, একটা ছেলে, একটা সুন্দর একটা ছেলে, ইয়াং ছেলে, সে সবাইকে পানি খাওয়াচ্ছে, তাকে গুলি করা হলো। গুলি করার পরেই হচ্ছে কিন্তু সবাই রাজপথে নেমে আসলো। দেখবেন মুগ্ধকে গুলি করার পরে যে পরিমাণে মানুষ রাজপথে নামছে, এর আগে কিন্তু এই পরিমাণে মানুষ রাজপথে নামে নাই। এটা মেটিকুলাস ডিজাইন ছিল। আই থিঙ্ক মানে আমার চিন্তা সেটা বলতে, আমি জানি না, বুদ্ধিজীবীরা আরো ভালো বলতে পারবে, বা যখন এটা প্রপার ইনভেস্টিগেশন হবে, সবকিছু চোখের সামনে আসবে, তখন এটা আরো ভালোভাবে উন্মোচিত হবে। বাট আমার কাছে মনে হচ্ছে এগুলি সব মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। যেটা হচ্ছে, দেখেন, কোনো কুৎসিত কোনো কিছু ভেতরে যদি কেউ লালন করে, সেটা এমনি বেরিয়ে আসে। আপনি হাজারটা কার্পেট দিয়ে সত্যকে যদি ধামাচাপা দিতে চান, কিন্তু সত্য বেরিয়ে আসে। ডক্টর ইউনূস যে বলছে মেটিকুলাস ডিজাইন, এটা তার ভেতরে একটা বিষয়, সেটা সে বলে ফেলছে। সো আমার মনে হয় মুগ্ধকে মারা এটা একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট। এই যে এতগুলো শিশু মারা গেল, ঘরের মধ্যে বসে মারা গেল, আপনাদের কি মনে হয় বাইরে থেকে গুলি করে, মানে বাইরে থেকে বলতে নিচে তো পুলিশ রাস্তায়, তারাদের গুলিতে কি এই শিশুরাদের মৃত্যু হতে পারে? মানে কমন সেন্স আপনাদের কি বলে? আমি আসলে অনেক কিছু ইন ডিটেল বলতে পারবো না, কিছু তো বেরিয়ার থাকে। তবে আমি যেটা বলতে পারবো স্ট্রেইট, সেটা হচ্ছে এই গণঅভ্যুত্থানটা হাসিনাকে সরিয়ে দেয়া, হাসিনাকে মেরে ফেলা বা হাসিনাকে সরিয়ে দেওয়ারই একটা প্ল্যান ছিল। কোটা, মেধা এগুলো ছিল জাস্ট একটা ড্রামার পার্ট। আপনারা কি সেটা জানতেন? আমি জানতাম না। আমি জানছি হচ্ছে 4 তারিখ রাতে। ওকে, না তখন তো তারা অলরেডি এক দফা ঘোষণা করেছে, কিন্তু এক দফা তো আমরা হচ্ছে 2 তারিখে ঘোষণা করে হ্যাঁ। কোটা, না, আমি জানতাম না। মেধা এই যে আন্দোলন যখন শুরু করলো, তখন যে তার নেপথ্যে এত কিছু আছে, সেটি কি জানতেন? আমি জানতাম না, না সত্যি জানতাম না। আপনার যারা বন্ধু-বান্ধব, সহকর্মী, তারা কি জানতেন? I don't know, maybe. I don't know. না মানে পরবর্তীতে আপনারা এই নিয়ে আলাপ আলোচনা করেননি? হ্যাঁ, করেছি। তারা বলেছে যে জি আপা। মানে কি? বুঝি নাই আপনার কথাটা। মানে আপনার প্রশ্নটার উত্তর হ্যাঁ ছিল। জি আপা। আর নয়তো আমরা করতে পারতাম না। এটা তো আচ্ছা, আমাকে কেন বলতে হবে? ওদের মধ্যে থেকে কেউ তো গণমাধ্যমে এসে বলেছে যে আমরা যদি পুলিশকে হত্যা না করতাম, বিটিভিতে যদি আগুন না ধরাইতাম, মেট্রো লাইনে যদি আগুন না ধরাইতাম, তাহলে এই গণঅভ্যুত্থান সফল হইতো না। এটা তো ওরা বলছে। তা আমার কাছ থেকে কেন শুনতে হবে? হ্যাঁ, ওরা সেটা করেছে। পুলিশ হত্যার, পুলিশ যেভাবে করে হত্যা আপনি দেখেছেন নিশ্চয়ই। কিছু না কিছু ভিডিও তো অবশ্যই দেখেছেন। ওগুলো তো কোনো সাধারণ মানুষ, বিক্ষুব্ধ জনতা কিংবা ছাত্ররা অসম্ভব। আমি বাংলাদেশের মানুষের সাইকোলজি যতগুলো বুঝি, তাই না? হুজুররা করেছে, হুজুররা। এই যে দাড়ি টুপিগুলা স্টুপিড গুলা করেছে। টেররিস্টরা করেছে, জঙ্গিরা করেছে। একটু এক্সপ্লেইন করতেন যদি? এক্সপ্লেইন না করি, আমি আরেকটু সিওর হই, আরো তথ্যগুলো পাই।
এগুলি যতটুকু আমি জেনেছি এগুলি হুজুররা করেছে, যারা কথায় কথায় জবাই করতে চায়, জামাত শিবিররা করেছে, এরা করেছে। যারা এই যে ডাকসু নির্বাচনে জয়যুক্ত হয়েছে, সাদিক কায়েমেদের গ্রুপ করেছে। তখন কি আপনারা ইনস্ট্যান্টলি আপনারা জানতে পেরেছেন নাকি এখন জানছেন? এখন না, আমি আরো অনেক আগে থেকেই জানি। যখন আমি জেনেছি তখন থেকে আমি পদত্যাগের চিন্তা করেছি এবং পদত্যাগ ফাইনাল করেছি। আমি জেনেছি এনসিপিতে যখন সক্রিয় কাজ করতেছিলাম তখন আমি এক এক করে জানতে পেরেছি। এর আগে কিছুই জানতাম না। এই এনসিপির অনেকের বিরুদ্ধে হিজবুত তাহরিরের সঙ্গে বেসিক্যালি আমি নেপাল থেকে বাংলাদেশে যখন ফিরি তারপর থেকে আমি সব জানতে পারছি। নেপালে থাকা অবস্থায় আমি কিছু জানতাম না। এমনিতে ধরেন এই যে এনসিপির অনেকের বিরুদ্ধেই হিজবুত তাহরিরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে। ট্রু। অভিযোগ না, দ্যাট ইজ ফ্যাক্ট। ফ্যাক্ট। কিরকম? ওরা এটার সাথে যুক্ত আছে। কিছু থেকে কিছু হলে হিজবুত তাহরিরকে হচ্ছে মফ করতে হবে, যা কিছু করতে হবে ওদেরকে লেলিয়ে দেয়। পেছন থেকে ইনস্ট্রাকশন দেয় এনসিপি, ফিল্ডে কাজ করে ওরা। দ্যাট ইজ ট্রু। একটা নিষিদ্ধ সংগঠনকে যারা বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করে রাখছে তাদেরকে দিয়ে হচ্ছে এনসিপি কাজ করায়। হুইচ ইজ ট্রু, ফ্যাক্ট। তো এই জঙ্গি তৎপরতা, এই হিজবুতি তৎপরতা এখন কি কমেছে নাকি আরো বাড়ছে? উম এই তো ২ দিন ধরে তো মনে হচ্ছে একটু ঠান্ডা। যেহেতু তারেক সাহেব বাংলাদেশে আসছে, মনে হয় সামনের দিকে আরো ঠান্ডা হবে। এতদিন তো দেখছেন দেশের অবস্থা কি, দেশে তো শান্তি নামের কোনো শব্দই বাংলাদেশে ছিল না। জঙ্গি রাষ্ট্র ছিল। লেটস সি, দেখা যাক, এখনো কিছু বলা যায় না। আপনি দেখেন ইনকিলাব মঞ্চ আজকে আবার আন্দোলনে নেমেছে, শাহবাগ ব্লকেট করে হুদাই, রেখেছে। হুদাই আপা, আমি না এগুলি বুঝি না। খামোখা। ভাই আমি হচ্ছে এই খুনের বিচার চাই। হাদিকে মারছে এটার জন্য আমি ভীষণভাবে শোকাহত। এবং এটা কারা মারছে? ফয়সাল কোথায় আছে? কিভাবে মারছে? হোয়াট ইস দ্য প্ল্যান? হোয়াট ইস দ্য ব্লাডি পলিটিক্স? উই আর নো এভরিথিং, ইচ এন্ড এভরিথিং। এরপরে পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে। এখন ফয়সাল গেছে হচ্ছে ইলিগাল ভাবে একটা রাষ্ট্রে। সেই রাষ্ট্র থেকে ওরে কেমনে ধরবে? সেই ধরার জন্য তো যা করা লাগে সেটা আমাদের দেশের সরকার করবে। তুমি রাজপথে নাইমা সাধারণ মানুষের জীবনটাকে হয়রানির সম্মুখীন কইরা তুমি এগুলি করতে পারো না। এগুলি ফাজলামি, এগুলির জন্য টাকা প্রদান করতেছে। বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটাকে বানচাল করার পায়তারা ছাড়া এটা আমি আর কিছুই দেখছি না। এটা যদি হাদির মৃত্যুর জন্য যদি হাদিকেই প্রশ্ন করা হতো, ভাই তুমি কি এটা চাও? হাদি অবশ্যই বলতো আমি চাই না। জি। এই কারা টাকা দিচ্ছে কারা? কোথা থেকে আসছে এটা? পাকিস্তান দিচ্ছে, সিরিয়া দিচ্ছে। সবচেয়ে বেশি টাকা দিচ্ছে যে জামাত ইসলাম। জামাত ইসলাম গতকালকে কি বলল যে ১.৫ কোটি টাকা করে একেকজনকে দিবে এবং জামাত ইসলাম বলল সরকার থেকে তাদেরকে কোনো টাকা পয়সা নিতে হবে না। তারা এই বিএনপিকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে বিএনপি সরকার থেকে টাকা পয়সা না নিয়ে তারা কি রাজনীতি করতে পারবে কিনা। কিন্তু জামাত ইসলাম সরকার থেকে টাকা পয়সা বা কোনো ধরনের খরচ না নিয়ে তারা সবকিছু করতে পারবে। মববাজি থেকে শুরু করে সবকিছু করতে পারবে। কেমনে করতে পারবে? এত টাকা তারা কই পায়? এত টাকাটা তাদের কাছ থেকে কোত্থেকে আসলো? নিশ্চয়ই তাদেরকে টাকাকে প্রোভাইড করতেছে। এই হিউজ টাকাটার মানে উৎসাহটা কি? এই হিউজ টাকাটা কারা তাদেরকে প্রোভাইড করতেছে? কেমনে আসছে? কি করতেছে তারা? তাদেরকে জিজ্ঞেস করেন। তো ওরাই টাকাটা প্রোভাইড করতেছে। হুম, হুম। তো এই নিয়ে আপনারা সোচ্চার হচ্ছেন না, না? মানে আমি সোচ্চার আছি। আমি আমার মতো কথা বলে যাচ্ছি। আমি আমার মতো করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। আমি সবকিছু বলতেছি। আমি যতটুকু ইনফরমেশন পাচ্ছি ওটার মধ্যে কিছুটা ফিল্টার করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই করতে হয়। ফিল্টার করে আমি বলতেছি। বাট আমি আকার ইঙ্গিতে যেটুকু বলার চেষ্টা করি বা বলি ওটুকুতে সচেতন মানুষের বোঝার কথা। যদি কেউ না বুঝে সেখানে আমার কিছু করার নাই। বাট আমি অনেকখানি বলি যেটা অনেকেই বলে না। জি। নীলা আমাকে একটা জিনিস বলুন তো, আপনি শুরুতে বলছিলেন যে এনসিপির ভেতরে নারীদের কোনো মর্যাদাই নাই, নারীদের কোনো নো। অবস্থানই নাই। কিন্তু না, আমরা যদি এমনকি আপু আরেকটা ইম্পোর্টেন্ট কথা। এনসিপির মধ্যে যারা পুরুষ আছে তারা না হয় নারী বিদ্বেষী হলো। কিন্তু যারা নারী আছে তারা নামে হচ্ছে নারী। আল্লাহ তাআলা তাদেরকে বায়োলজিক্যালি নারী বানিয়ে পাঠিয়েছে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তারা নারী না, তারা পুরুষতন্ত্র নিজের মধ্যে ধারণ করে। যেমন হচ্ছে তাসনুবা জাবিন, যেমন হচ্ছে সামান্তা শামীম, যেমন হচ্ছে ডক্টর মিতু। শি ইজ আ ভেরি ডিসগাস্টিং ওম্যান। আই এম সরি, আমি কখনো নারীদেরকে নিয়ে বাজে কথা বলি না। কিন্তু মিতু দেখেন জায়মা রহমানকে নিয়ে কি রকম নোংরা কথা বলছে। জায়মা রহমান যে কিনা হচ্ছে আপনার ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়ছে, যার 14 গোষ্ঠী হচ্ছে পলিটিক্যাল ফিগার, যার রক্তের মধ্যে পলিটিক্স আছে, সে যদি পলিটিক্স করতে চায় তাকে তো আমাদেরকে হচ্ছে আহ্বান জানানো উচিত, ওয়েলকাম করা উচিত, ওয়ার্মলি ওয়েলকাম করা উচিত। কিন্তু তাকে নিয়ে সে নোংরা কথা বলতে দ্বিধাবোধ করে না। তাহলে একজন নারী হয়ে একজন নারীকে কিভাবে সেই ধরনের কথা বলে? তার মানে হচ্ছে সে নারী না, সে পুরুষতন্ত্র বিলং করে। সেই ধরেন ঠিকই বলেছেন যে নারী হলেই যে নারীদের অধিকার সংরক্ষণ করবে এমন তো কোনো কথা নেই। এটা একটা কনসেপ্ট, একটা ফিলসফি। সুতরাং সেই জায়গা থেকে তাহলে এই তাসনিম যারা সামান্থা, যেমন হ্যাঁ। সামান্থা সম্পর্কে আমি শুনেছি সে তো আগে বাম রাজনীতি করতো, রাইট? আরে ভাই, যেই নারী বলে যে আপু আপনি তুমি করে ইয়েকে, ছেলেটার নাম কি, তুষারকে আপনি তুমি করে বলেছেন কেন? তুমি করে বলাতে আমি নাকি তুষারকে আহ্বান জানিয়েছি। আরে তুষার আমার বয়সে ছোট, ওর এক্সপেরিয়েন্সে আমি বড়, সমস্ত কিছুতে আমি বড়। আমি 2টা বাচ্চার মা, সবাই আমাকে রেসপেক্ট করে। আমি তুমি করে বলবো না? আপনি করে বলবো? তুমি করে বলতে নাকি আমাকে আহ্বান জানিয়েছি। যেই নারী এই কথা বলতে পারে তার কাছ থেকে আপনি কি ধরনের ইয়ে পাবেন? কিছুই তো পাবেন না। তার কাছে আপনি ন্যায় বিচার কিভাবে আশা করেন? সে যদি ক্ষমতায় আসে বা সে যদি কোনো কিছু মানে বাংলাদেশে কোনো একটা ফিগার হয়, তার কাছে নারীরাই তো সেফ না, ছেলে তো পরের কথা, নারীরাই তো তার কাছে সেফ না। সে একটা স্টেপ, একটা বাক্য ব্যবহার করতে পারে নাই। তাসনুবা জেবিনকে যখন উন্মোচন করা হলো, ইলিয়াস যখন তাসনুবা জেবিনকে মানে পুরো মুক্ত করে বাজেভাবে তার সেই ইটিভিতে কি করছে, কোন তার সাথে কি করছে, তার পুরো পার্সোনাল লাইফটাকে যেভাবে উন্মোচন করলো, তখন একটা মানুষ কথা বলে না। অথচ আমি তাসনুবা জেবিনকে নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছি, আমি কথা বলেছি ওর পক্ষ থেকে। কিন্তু তাসনুবা জেবিন আমাকে নিয়ে কি বললো যে আমরা জানি কার সাথে এই ঘটনাটা ঘটেছে, আমরা চাইলে তাকে এই করতে পারি। কেন তুই অ্যাজ এ ওম্যান তুই আমার পক্ষ নিয়ে কথা বলতে পারতি না? তুই তো ভিতরটা জানিস। ও জেনে শুনে ও আমার পক্ষ নিয়ে একটি কথা তো বলেনি, উল্টো আমাকে নিয়ে বাজে কথা ফেসবুকে লিখেছে। আপনি কার কথা বলবেন? ডক্টর মিতু। আমি তো ডক্টর মিতুর কথা বললামই। এর মধ্যে বোমা ফাটিয়েছেন কিংস পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেছেন
খোদ রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এ হত্যায় জড়িত থাকতে পারে। এমন অবস্থায় খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে শাহবাগে নতুন করে শুরু হয়েছে অবরোধ। এর আগেও এমন অবরোধ করে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তবে এবার অনির্দিষ্টকালের জন্য অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির মৃত্যুর পর ঢাকায় ব্যাপক সহিংসতা, জামাতের বিরুদ্ধে সুশীল সমাজের অভিযোগ, তারেক রহমানের দেশে ফেরার মধ্যে শাহবাগে অবস্থান নেওয়ার ঘটনায় আবারও বাড়ছে উত্তেজনার পারদ। সরাসরি সরকারের বিরুদ্ধে তোপের প্রেক্ষাপটে এই কর্মসূচির রেশ শেষ পর্যন্ত কোথায় করায় তা নিয়ে আছে উদ্বেগ। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ ওসমান হাদির সমর্থকেরা 26শে ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এরপরে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায়। হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সন্ধ্যার দিকে জানান, শাহবাগে অবরোধ চলবে। কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সারা দেশ থেকে জনতা ঢাকায় আসছে। ইনকিলাব মঞ্চের নেতা ডাকসুল মুক্তিযুদ্ধ ও আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বিডি নিউজকে বলেন, তারা সারা রাত অবস্থান করবেন, তবে শীত বেড়ে গেলে সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে। অবরোধ কর্মসূচিতে ওসমান হাদির ভাই শরীফ ওমর বিন হাদি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। বলেন, সরকারের অবস্থা থেকে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন শরীফ ওমর। জানান, বিচার না হলে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার হুমকি দিয়ে বলেন, বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে। দর্শক, ওসমান হাদির মৃত্যুর পর থেকে হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে নতুন আন্দোলনের নামে ইনকিলাব মঞ্চ। হাদির দাফনের পর 20 ডিসেম্বরও শাহবাগে অবস্থান কর্মসূচি পালিত হয়। তবে সেই কর্মসূচি শেষ হয়েছিল 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে। সেদিন জানাজায় দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ওসমান হাদির হত্যাকারীদের ধরতে তারা কি করেছে। পরে শাহবাগের কর্মসূচিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুনিদের গ্রেপ্তারে অগ্রগতি 24 ঘন্টার মধ্যে সবার সামনে এসে জানাতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে। তবে বাস্তবে তখন তা ঘটেনি। পরদিন আলটিমেটাম শেষ হওয়ার কিছুক্ষণ আগে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন ডাকা হলেও তাতে ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। এমনকি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিও ছিলেন অনুপস্থিত। সাংবাদিকদের সামনে কথা বলেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম। জানানো হয়, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোনো তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা নাকি দেশে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুপস্থিতির মাঝে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এরপর দিন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তাকে দেখা যায়। উড়িয়ে দেন পদত্যাগের গুঞ্জন। হাদি হত্যার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার দাবি করলেও মূল অভিযুক্তরা কোথায় তা না জানার কথাও অবলীলায় স্বীকার করেন তিনি। বলেন, হাদির উপর হামলাকারী কোথায় আছে প্রকৃত অবস্থান যদি জানতে পারতেন তাহলে তো ধরেই ফেলতেন। অবশ্য পরে ড্যামেজ কন্ট্রোলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী পদত্যাগ করেন। তাতেও ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই তৈরি হওয়া নানা অস্পষ্টতা এবং গুঞ্জন কাটেনি। দর্শক, নির্বাচনী প্রচার চালানোর সময় 12 ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই পুলিশ জানায় অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার হবেন। জিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী 13 ডিসেম্বর দাবি করেন তারা প্রাইম সাসপেক্টকে খুঁজছেন। হোপফুলি শিগগিরই হিট করতে পারবেন। তবে সেই হিট 2 সপ্তাহেও করা যায়নি। দেশব্যাপী আলোড়নের মধ্যেই সরকার সমর্থক সংবাদকর্মীরা ফেসবুকে সূত্রবিহীন নানান তথ্য ছড়ানোতে মেতে ওঠেন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে সরকার সমর্থকদের একটি অংশ দাবি করেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটর বাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন। সীমান্ত পার হওয়ার সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য ছড়িয়ে দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে কখনোই এর সত্যতা নিশ্চিত করা হয়নি। হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই এক উপদেষ্টা আওয়ামী লীগ এবং ভারতকে অভিযুক্ত করে ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি আরো জোরালো হয় পরদিন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মিত্র 3 দলের মৈত্রী বৈঠকের পর। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকার প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার প্রধান দায় যেখানে সরকারের কাঁধে যাওয়ার কথা, সেখানে প্রধান হয়ে ওঠে প্রমাণহীন দায় চাপানোর খেলা। স্বাভাবিকভাবেই সরকার এবং তার মিত্রদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারতকে নিশানা হতে হয়। যমুনার বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী সব ধরনের তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ। ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করতে পারে না। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে নানা সহায়তা করছে ভারত।
সেই থেকে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের চেয়ে বড় হয়ে ওঠে ভারত বিরোধিতা। একাধিকবার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক অচলাবস্থাও তৈরি হয়েছে। তবে হাদির ঘনিষ্ঠজনদের দাবি, সন্দেহভাজন হামলাকারীরা বাংলাদেশি আছেন। খুনিদের গ্রেপ্তার ও বিচার না হওয়ার আগে কোনো নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। জাতীয় জাদুঘরের সামনে 23 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ইনকলাব মঞ্চ। এতে 30 দিনের মধ্যে হাদির হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। 24 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করার দাবিও জানায় সংগঠনটি। নেতারা বলেন, তা না হলে দেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। একই দিন শাহবাগে শহীদের শপথ কর্মসূচিতে হাদি হত্যার জন্য সরকারের একাংশকে দায়ী করেন তার ভাই শরীফ ওমর। বলেন, নির্বাচন বানচালের জন্যই পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে। অনেকটা ঠিক একই ভাষায় অভিযোগ করেছেন কিংস পার্টি এনসিপি নেতা আক্তার হোসেন। দুপুরে 25 ডিসেম্বর তিনি বলেন, হাদি হত্যায় জড়িতরা দেশে আছে নাকি ভারতে পালিয়ে গেছে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট কোনো মেসেজ দিতে পারেনি। মনে হচ্ছে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এর সঙ্গে জড়িত। কারণ খুনি পরিচিত, যার সবকিছু প্রকাশ্য, তার একার পক্ষে খুন করে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা সম্ভব নয়। এখানে বড় একটি চক্র কাজ করছে। এই ধরনের ঘটনা প্রবাহের মধ্যেই শাহবাগ ব্লকেট শুরু করলো ইনকলাব মঞ্চ। জুমার নামাজের পর 26 ডিসেম্বর শুরু হয় অবরোধ। আয়োজকরা বলছেন, পরিস্থিতি খারাপ করা হলে যমুনা ঘেরাও করা হবে। হাদি হত্যার জেরে এরই মধ্যে ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছে দেশ। তার মৃত্যুর খবর আসার কয়েক ঘন্টার মধ্যে আক্রান্ত হয় প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়। ব্যাপক হামলার পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ডেইলি স্টার ভবনের ছাদে দীর্ঘ সময় আটকা পড়েন সমাজকর্মী সহ বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। একই রাতে ধানমন্ডিতে ছায়ানট ভবন জ্বালিয়ে দেওয়া হয়। পরদিন পুড়িয়ে দেওয়া হয় পল্টনের উদীচী কার্যালয়। এরই মধ্যে 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত দলের কর্মীরা ঢাকায় 25 ডিসেম্বর বড় ধরনের সংবর্ধনার আয়োজন করা হয়। পরদিনও যোগ দিয়েছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে। তবে বিকেল থেকেই তারেকের খবর ছাপিয়ে সামনে আসছে ইনকলাব মঞ্চের শাহবাগ ব্লকেট। তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের শঙ্কা। এই কর্মসূচি অনির্দিষ্টকাল চললে তার প্রভাব কি হতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন। ডক্টর ইউনূস যে দেশসেরা নির্বাচনের গল্প শুনিয়েছেন, 1.5 বছরে তার শেষ দৃশ্যটি ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে। খোদ যমুনা ঘেরার হুঁশিয়ারি দিচ্ছেন তারই মিত্ররা। প্রশ্ন হলো, কেমন হতে যাচ্ছে আগামী 1.5 মাস? উৎসবমুখর নির্বাচনের কাল গল্পের পাখি এরই মধ্যে উড়াল দিয়ে হারিয়ে গেছে দূর আকাশে। ভোটের আগে নেমে আসছে আতঙ্কের নতুন নতুন দৈত্য। এসব দৈত্য পুতুলবন্দি করার ম্যাজিক কি আছে ম্যাজিক ম্যান ইউনূসের? তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।